প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং খাতা কলম বই নিয়ে টেলিভিশন সেটের সামনে রেডি আছো আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। মণিপুর স্কুল অ্যান্ড কলেজ নিবেদিত প্রতিদিনের শিক্ষা কার্যক্রম আমাদের পাঠশালায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্লাসটি হবে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গের বাকি অংশ নাক ও ত্বক নিয়ে। পূর্বালোচনা এর আগে যে আমি ক্লাসটি নিয়েছিলাম সেখানে সংবেদী অঙ্গ নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। আজকে সেগুলো নিয়ে কিছু একটা আলোচনা করব, যা তোমরা হয়তো আয়ত্ত করে ফেলছো, বিষয়টা রিভিউ করার জন্যই আলোচনাটা করতেছি। শিক্ষার্থীরা, তোমরা চিত্রে তোমরা কি কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই বলবে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতেছ। আচ্ছা, বলো তো এই অঙ্গগুলো আসলে কোন ধরনের অঙ্গ? নিশ্চয়ই তোমরা বলবে এগুলো হলো সংবেদী অঙ্গ। আচ্ছা, সংবেদী অঙ্গ কি? গত ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছিলাম, আলোচনা করেছিলাম সংবেদী অঙ্গ কাকে বলে। যে অঙ্গগুলো বাইরের উদ্দীপনায় সাড়া দেয় এবং বিভিন্ন অনুভূতি গ্রহণ করে মস্তিষ্কে পাঠায়, সেগুলোই তো সংবেদী অঙ্গ। হ্যাঁ, সেগুলোই সংবেদী অঙ্গ। এখানে কয়টি অঙ্গ দেখতেছ? 1, 2, 3, 4, 5টি। তাহলে সংবেদী অঙ্গ আছে আমাদের 5টি। এই 5টি সংবেদী অঙ্গকে একত্রে পঞ্চ ইন্দ্রিয় ও বলা হয়ে থাকে। তোমাদের যদি কখনো আসে যে পঞ্চ ইন্দ্রিয় কি, তাহলে তোমরা বলবা আমাদের সংবেদী অঙ্গ যে আছে 5টি, এই 5টি অঙ্গকে একত্রে সংবেদী পঞ্চ ইন্দ্রিয় বলা হয়ে থাকে। তোমরা ওইভাবে না বলে এইভাবে বলতে পারবা যে নাক, চোখ, কান, জিহ্বা ও ত্বক, এই 5টি সংবেদী অঙ্গকে একত্রে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা, গত ক্লাসে যেগুলো যে সংবেদী অঙ্গগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম সেগুলো হলো চোখ, কান এবং জিহ্বা নিয়ে। চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, জিহ্বা দিয়ে আমরা বিভিন্ন খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করি। তোমরা আরো জেনেছিলে চোখের বিভিন্ন অংশের নাম। কি কি জেনেছিলে? মনে আছে কি? একটু মনে করার চেষ্টা করা। চোখের পাতা, অক্ষিগোলক, কর্নিয়া, আইরিশ, পিউপিল, চোখের লেন্স, রেটিনা, এই সকল অঙ্গের নাম তোমরা শুনেছিলে এবং আয়ত্ত করে ফেলছো আশা করি। কান সম্পর্কে তোমরা জেনেছিলে কানের বিভিন্ন অংশের নাম। কান 3টি অংশে বিভক্ত: বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। কানের বিভিন্ন অংশগুলোর নাম হলো পিনা, কর্ণকুহর, কর্ণপট, তারপরে স্টেপিস, ইনকিয়াস, এগুলো হলো কানের হাড়। এবং ইউট্রিকুলাস ও সেকুলাস সম্পর্কে তোমরা জেনেছিলে, এদের বিস্তারিত বর্ণনা তোমরা জেনেছিলে আশা করি, সেগুলো তোমরা আয়ত্ত করে ফেলেছ। এবং জিহ্বার বিভিন্ন অংশে বিভিন্ন স্বাদকোরক থাকে, এ বিষয়ে তোমরা জেনেছিলে। স্বাদকোরকগুলো হলো টক স্বাদকোরক, মিষ্টি স্বাদকোরক, তিতা স্বাদকোরক। এগুলো কোন কোন অংশে থাকে সেগুলো তোমরা জেনেছিলে। আরও জেনেছিলে এই সংবেদী অঙ্গগুলো কিভাবে যত্ন নিতে হবে আমাদের সুস্থ থাকার জন্যে। আসো আজকে টপিকে যাই। শিক্ষার্থীরা, এবার বলতো এই সংবেদী অঙ্গগুলোর মধ্যে কোনটি দিয়ে আমরা ঘ্রাণ নেই? নিশ্চয়ই তোমরা বলবা যে নাক দিয়ে ঘ্রাণ নেই, আমরা খাবার বা অন্য কোনো বস্তুর ঘ্রাণটা নাক দিয়ে নেই। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো আমরা নাক দিয়ে ঘ্রাণ নেই। এবার বলতো শিক্ষার্থীরা, আমরা কি দিয়ে ঠান্ডা বা গরম অনুভব করি? তুমি বাসায় গিয়ে ফ্রিজটা খুলছো, ফ্রিজটা খুলে এক টুকরো বরফ হাতে নিছো, নিশ্চয়ই ঠান্ডা লাগবে। বরফটা তোমার গালে লাগাইছো, তাহলে ঠান্ডা লাগবে। বরফটা তোমার শরীরে লাগাইছো, তাও ঠান্ডা লাগবে। বরফটা তোমার পায়ে লেগে গেছে, তাও ঠান্ডা। তাহলে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঠান্ডা বা গরম অনুভব করি। এটা আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি। তবে তোমাদের বিজ্ঞান বইয়ে যেটা বলা আছে সেটাও সঠিক কথা, তোমাদেরটাও সঠিক। তবে বিজ্ঞান বইয়ে যেটা আছে এটাও কিন্তু সঠিক কথাই। দেখো বিজ্ঞান বইয়ে কি লেখা আছে, আমরা ত্বক দিয়ে ঠান্ডা ও গরম অনুভব, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ত্বক থাকে, এই ত্বক দিয়ে আমরা ঠান্ডা বা গরম অনুভব করে থাকি।
তাহলে আজকের পাঠ শিরোনামটা জেনে নেওয়া যাক। আজকের পাঠ শিরোনাম হলো নাক ও ত্বক। পার্শ্বসংবেদী অঙ্গের মধ্যে 3টি আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, আর 2টি আজকের ক্লাসে আলোচনা করা হবে। সেগুলো হলো নাক ও ত্বক। এবার আসো শিখন ফল জেনে নেই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে, নাক কি তা বলতে পারবে, নাকের গঠন বর্ণনা করতে পারবে, নাকের যত্ন নেওয়ার কৌশল জানতে পারবে, ত্বকের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, ত্বকের কাজ জানতে পারবে, ত্বকের যত্ন নেওয়ার উপায় জানতে পারবে, সর্বশেষ সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। সৃজনশীল প্রশ্ন পাবা এবং তার সমাধানও এখানে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা আসো এবার মূল আলোচনায় যাই। তোমরা এখানে একটা ছবি দেখতেছ, একটি শিশু কান্না করতেছে, মুখ বড় করে হা করে কান্না করতেছে, তার নাকটা উপরে দেখানোর জন্যই আসলে ছবিটা আনা হয়েছে। নাক, এটা হলো নাক। এবার শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারো নাক কি? আসো জেনে নেই নাক কি। যে সংবেদী অঙ্গ দিয়ে আমরা ঘ্রাণ নিই এবং শ্বাস প্রশ্বাস চালাই তা হলো নাক। আমরা যদি আমাদের নাকটা একটু চেপে ধরি, কিছুক্ষণের মধ্যে আমাদের দম বন্ধ হয়ে যাবে বা শ্বাস বন্ধ হয়ে যাবে, আমরা আর টিকে থাকতে পারবো না। এই নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, আর কি বিভিন্ন বস্তুর ঘ্রাণ নিয়ে থাকি। তোমরা কি বলতে পারো নাক কোথায় থাকে? নিশ্চয়ই তোমরা বলবে যে নাক থাকে চোখের পাশে বা কপালের নিচে, মুখের উপরে। হ্যাঁ, তোমাদের অনুমানগুলো ঠিক আছে, তবে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেটাও জানতে হবে। আসলে জেনে নেই আমাদের মুখ গহ্বরের উপরে নাক থাকে। এই যে এখানে দেখো মুখ গহ্বর, মুখের গহ্বর বলতে আসলে ফাঁকা অংশকে বোঝায়। যে আমি হা করছি, হা করলে মুখের জিহ্বার উপরে বেশ ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এই ফাঁকা অংশটার নাম হলো মুখ গহ্বর। মুখ গহ্বরের ঠিক উপরে, এই যে মুখ গহ্বর, এর ঠিক উপরে নাক থাকে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা অনুমান করো তো নাক দিয়ে আমরা কি কি কাজ করি? নাক দিয়ে আমরা শ্বাস নেই, নাক দিয়ে আমরা শ্বাস নেই। আর কি করি? দুর্গন্ধ, যেমন পচা ময়লা আবর্জনার গন্ধ অনুভব করি। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, পাশে ডাস্টবিন আছে, তুমি কিন্তু ডাস্টবিনের দিকে লক্ষ্য করনি, যাইতেছ, হঠাৎ করে তোমার নাক হাত দিয়ে চেপে ধরে ফেলছো। কেন ধরে ফেলছো? নিশ্চয়ই ডাস্টবিনের গন্ধ তোমার নাকে এসেছে, ময়লা আবর্জনার গন্ধ। আমরা দুর্গন্ধ থেকে নিজেদেরকে সেভ করার জন্য, নিরাপদ করার জন্য নাক চেপে ধরি। আবার যদি সুগন্ধ হয় তাহলে আমরা মন ভরে সেই সুগন্ধটা নেওয়ার চেষ্টা করি। এইখানে দেখো একজন ব্যক্তি ফুলের গন্ধ নিচ্ছে মন ভরে, মন সতেজ করার জন্য। এখানে একজন পারফিউমের গন্ধ নিচ্ছে, এটাও মনকে সতেজ করে। সুগন্ধগুলো আমাদের মনকে সতেজ করে। আবার সুগন্ধ যেমন আতর, পারফিউম, ফুলের গন্ধ ইত্যাদি সুগন্ধ অনুভব করি আমরা এই নাক দিয়ে। এবার আসো আমরা দেখি পরবর্তী স্লাইডে কি আছে। নাকের গঠন সম্পর্কে জানবো। তোমরা নাকের গঠন সম্পর্কে একটু দেখে নাও। খুবই সহজ একটা নাকের গঠন নিয়ে আলোচনা, বা নাকের গঠনটা। নাকের 2টি অংশ, একটি হলো নাসারন্ধ্র, 2 নম্বর হলো নাসাপদ। তোমরা চিত্রে দেখতেছো এখানে, এই যেটা হলো নাসারন্ধ্র, এটা হলো নাসারন্ধ্র, এবং এই যে অংশটা হলো নাসাপদ। আসো এবার আমরা এই নাসারন্ধ্র এবং নাসাপদ সম্পর্কে জেনে নেই। এখানে নাসারন্ধ্র, নাসা মানে নাক, রন্ধ্র মানে ছিদ্র। নাকের যে ছিদ্র আছে সেটাই মূলত নাসারন্ধ্র। দেখো নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে প্রবেশ করে তা হলো নাসারন্ধ্র। চিত্রে তোমরা দেখতেছো এটা নাসারন্ধ্র। আমাদের নাসারন্ধ্র কয়টি? একটা পর্দা দ্বারা নাসারন্ধ্র 2টি ভাগে বিভক্ত। আমাদের নাসারন্ধ্র কয়টি তাহলে? 2টি, এই বাম পাশে একটা, ডান পাশে একটা। আসে এবার নাসাপথের বিভিন্ন অংশ ছবি সহকারে দেখে নেই কি কি আছে নাসা পথের অংশগুলো। চিত্রে তোমরা নাসাপথ দেখতেছ। নাসারন্ধ্র থেকে শুরু করে গলার পেছন ভাগ বা গলবিল পর্যন্ত একটি গহ্বর থাকে, এটা হলো নাসাপথ। এটা নলের মতো। তোমরা দেখো এখানে যে এই যে এখান থেকে এই নাসারন্ধ্র থেকে শুরু করে একেবারে গলার পেছন ভাগ পর্যন্ত নাসারন্ধ্র। আচ্ছা শিক্ষার্থীরা বলতে পারো
নাসাপথ দেখতে আসলে কেমন, চিত্রে দেখো এখানে এই রেখাগুলো আসছে, এটা আসলে কেমন দেখো তো, এই যে এরকম ত্রিকোণাকার। তাহলে নাসারন্ধ্র দেখতে আসলে কেমন, ত্রিকোণাকার, ত্রিভুজের মতো। এবার আসো আরো নাসারন্ধ্রের অংশগুলো দেখে নেই। একটা পাতলা প্রাচীর দ্বারা এই নাসা পথটা সমান দুইটা ভাগে এইভাবে বামে একটা ডানে একটা অংশে ভাগ করা থাকে। এবার আসো পরের অংশ জেনে নেই। নাসাপথের পেছন ভাগে থাকে সূক্ষ্ম রক্তনালী। এই যে দেখো সূক্ষ্ম রক্তনালী, এগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম থাকে, খুব পাতলা, যা ঘ্রাণকোষের সাথে, এই যে এখানে দেখো ঘ্রাণকোষ দেখানো হচ্ছে, এই ঘ্রাণকোষের সাথে রক্তনালীগুলো সংযোগ রক্ষা করে। এই ঘ্রাণকোষের কারণেই আমরা কোনো কিছুর সুগন্ধ বা দুর্গন্ধ অনুভব করি এবং তা মস্তিষ্কে পৌঁছে যায়। এবার আসো শিক্ষার্থীরা, নাসাপথের বিভিন্ন অংশ আমরা দেখলাম আলাদা আলাদা হবে। এবার সামগ্রিক গঠনটা জেনে নেই, নাসার পথে কি কি আছে বা কি কি নেই, এখানে সবগুলো একসাথে আলোচনাটা দেখে নেই। এটা নাসাপথ মূলত নাসারন্ধ্র থেকে গলার পেছন ভাগ বা গলবিল পর্যন্ত বিস্তৃত একটি গহ্বর, অর্থাৎ ফাঁকা অংশ, একেবারে এখান থেকে শুরু করে গলবিল পর্যন্ত। এটা দেখতে ত্রিকোণাকার, একটু আগে দেখলা যে না ছবিতে নাসাপথ, এই যে এখানেও দেখো নাসাপথ ত্রিকোণাকার, একটি পাতলা প্রাচীর দ্বারা, এটা এই যে এই প্রাচীর দ্বারা সমান দুটো ভাগে ভাগ বিভক্ত। এর সামনের ভাগ লোম দ্বারা আবৃত এবং পেছনের ভাগ পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিকে ঘ্রাণ ঝিল্লি বলা হয়। এই যে আমি বললাম এখানে লোমযুক্ত থাকে এবং ঝিল্লি থাকে, এই লোমযুক্ত অংশ এবং ঝিল্লিযুক্ত অংশ আমাদের দেহকে রোগ জীবাণু থেকে রক্ষা করে। কিভাবে? যখন আমরা বায়ু থেকে শ্বাস গ্রহণ করি, বায়ুর অক্সিজেনযুক্ত বাতাসগুলো যখন আমাদের শরীরে যায়, ভিতরে প্রবেশ করতে থাকে, তার সাথে কিছু ধুলাবালিও প্রবেশ করে, রোগ জীবাণু প্রবেশ করে। এই রোগ জীবাণুগুলো ঝিল্লি শোষণ করে নেয়, ধুলাবালিগুলো ওই লোমযুক্ত অংশগুলো শোষণ করে নেয়, আমাদের দেহকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। এই ঝিল্লিকে ঘ্রাণ ঝিল্লি বলে। এতে থাকে সূক্ষ্ম রক্তনালী, তোমরা এখানে দেখতেছো সূক্ষ্ম রক্তনালীর চিত্র দেখানো হয়েছে, যা ঘ্রাণ কোষের সাথে সংযোগ রক্ষা করে। এই ঘ্রাণ কোষের সাথে সংযোগ রক্ষা করে, এই কারণে আমরা এই ঘ্রাণ অনুভব করতে পারি। এবার আসে নাকের যত্ন। নাক যেহেতু সংবেদী অঙ্গ, এটা আমাদের অনুভূতিতে সাড়া দেয়, এটা অবশ্যই যত্ন নিতে হবে, না হলে আমরা নানা রোগে আক্রান্ত হয়ে যাব, আমাদের স্বাভাবিক কাজগুলো ব্যাঘাত ঘটবে। আসলে নাকের যত্ন নেওয়ার কৌশল আমরা জেনে নেই। নাকের শ্লেষা ঝিল্লি, আমাদের যে সর্দি লাগলে নাকে থেকে কিছু তরল পদার্থ বেরোয়, অলওয়েজ নাকে শুষ্ক রাখার জন্য শ্লেষা ঝিল্লির মধ্যে তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ যদি জমে শক্ত হয়ে যায়, তাহলে আমরা ঘ্রাণ নিতে পারবো না বা রোগ জীবাণু শোষণ করতে পারবে না। এই জন্য নিয়মিত নাকের শ্লেষা ঝিল্লি পরিষ্কার করতে হবে। এখানে পরিষ্কার করার কৌশল দেখানো হয়েছে। যখন তখন নাকে হাত ঢুকানো যাবে না। নাকে আসলে আমাদের খোলা হাতটা আসলে খোলা থাকে সবসময়, আমরা হাতে কোনো আবরণ দিয়ে থাকি না বা ঢেকে রাখি না, বা ময়লা লেগে থাকে বা ঘামের মাধ্যমে ময়লা বের হয়, বায়ুমণ্ডল থেকে ময়লা লাগে, জীবাণু লাগে, এগুলো যখন তখন যদি তুমি নাকে হাত দাও, সেই জীবাণুগুলো নাকে প্রবেশ করে নাকে জীবাণুগুলো শরীরে ঢুকে যাবে এবং অসুস্থ হয়ে যাব আমরা। তাই আমরা যখন তখন নাকে হাত দেব না। সর্দি হলে টিস্যু বা সুতি কাপড় দিয়ে নাক পরিষ্কার করবে। এখানে টিস্যু পেপার দিয়ে নাক পরিষ্কারের কৌশল দেখানো হয়েছে। তোমরা অবশ্যই বল প্রয়োগ করে শক্তি দিয়ে এই নাক পরিষ্কার করার চেষ্টা করবে না, কারণ এটা নাকের ত্বকে ক্ষতি করতে পারে, নাকের ক্ষতি করতে পারে। নাকের ত্বক কিন্তু যথেষ্ট পাতলা। এবার আসো, নাককে সুস্থ রাখার জন্য আমাদের অবশ্যই ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে, বিশেষ করে ভিটামিন সি। এখানে ভিটামিন সি যুক্ত কিছু খাবার দেখানো হয়েছে, তোমরা এই খাবারগুলো বেশি করে খাবে। যখন নাকে কোনো রোগ হবে, তখন নিজে নিজে আবার চিকিৎসা করতে যেও না, এতে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপর বর্তমান যেটা আমরা প্রায়ই দেখি, সকলেই ছোট বড় সকলেই বাইরে গেলেই না মাস্ক ব্যবহার করে। আসলে মাস্কটা আমাদের সবসময় ব্যবহার করা উচিত। বাইরে গেলে যে ধুলোবালি এবং জীবাণু থেকে নাককে নিরাপদ রাখার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এই মাস্কটি অবশ্যই যে কোনো মাস্ক ব্যবহার করাটা ঠিক হবে না, স্বাস্থ্য বিভাগের অনুমোদনকৃত মাস্ক হতে হবে এবং অবশ্যই পরিষ্কার হতে হবে। এবার শিক্ষার্থীরা আসো আমরা দ্বিতীয় টপিকটাতে, একক কাজ। বলতো শিক্ষার্থীরা, নাকের কয়টি অংশ এবং কি কি? ইতিমধ্যে তোমরা জেনে ফেলেছ নাকের দুটি অংশ, একটি
নাসারন্ধ্র এবং একটি নাসাপথ। এবার আসো আমরা দ্বিতীয় টপিকে যাই। আমরা কি দিয়ে ঠান্ডা বা গরম অনুভব করি? একটু আগে আমি আলোচনা করলাম হাত পা আর শরীরের বিভিন্ন অংশ দিয়ে ঠান্ডা গরম অনুভব করি। প্রকৃতপক্ষে এই অংশগুলোতে থাকা ত্বক দিয়ে আমরা ঠান্ডা গরম অনুভব করি। শিক্ষার্থীরা বলতে পারো কি ত্বক কি? আসো জেনে নেই। ত্বক হচ্ছে আমাদের শরীরের বাইরের আবরণ, যা শরীরে ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। আচ্ছা, আমরা ত্বককে আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে অঙ্গ দিয়ে আমাদের দেহ গঠিত সে অঙ্গ সেগুলো যাতে রোগ জীবাণু বা বাইরের আঘাত থেকে রক্ষা পায়, সেজন্য সমস্ত দেহ যে চামড়া বা আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে ত্বক বলা হয়। আমাদের হাত পা থেকে শুরু করে শরীর সমস্ত অংশই যে আবরণ দিয়ে ঢাকা থাকে সেটাকে আমরা ত্বক বলতে পারি। ত্বকের দুটি স্তর, একটা বহিঃস্তর এবং একটি অন্তঃস্তর। আমরা একটা একক কাজ দেখে নেই যে চর্ম বা ত্বক কাকে বলে। ইতিমধ্যে তোমরা জেনে ফেলেছ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বাইরের আবরণ এটাই হলো ত্বক। এবার আসো ত্বকের গঠন সম্পর্কে জেনে নেই। তোমরা এখানে একটা ছবি দেখতে পাইতেছ, বলতে পারো কি? অনুমান করো তো চিত্রটি কিসের হতে পারে? এটা একটা শিশু খালি গায়ে আছে, আর এখানে একটা কেকের মতো ছবি। তোমরা আবার এটাকে ভুল করে কেক ভাববা না। আমার মেয়ে যখন আমি এই স্লাইডটি তৈরি করতেছিলাম তখন আমার মেয়ে এটা দেখে বলতেছে, বাবা আমাকে এই কেকটা এনে দিবে, আমি খাবো। আমি বললাম যে বাবা এটা কেক না, দেখতে কেকের মতোই। এটা এই যে দেখতেছ এটা আসলে ত্বক। শরীরের এই একটা ক্ষুদ্র অংশ যখন অণুবীক্ষণ যন্ত্রে, ত্বকের ক্ষুদ্র একটা অংশ যখন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হবে তখন এইরকম একটা অংশ দেখা যাবে। আচ্ছা, তোমরা জানো অণুবীক্ষণ যন্ত্র হলো এমন একটা যন্ত্র যেটা ক্ষুদ্র জিনিসকে অনেক বড় করে দেখায়। এইখানে দেখতেছ ত্বকের একটা চিহ্নিত অংশ, এটা কিন্তু খুবই ক্ষুদ্র একটা অংশ। এই অংশটা যখন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় তখন এরকম দেখা যায়। এবার তোমরা দেখে নাও চিত্রে ত্বকের কোন কোন অংশ এখানে দেখা যাচ্ছে, তাতে তোমাদের ত্বকের বিভিন্ন অংশের নামটাও জানা হয়ে যাবে। দেখো এটা হলো উপচর্ম, ত্বকের উপরের স্তর। এটা হলো অন্তঃচর্ম, ত্বকের ভেতরের স্তর, নিচের স্তর। আর কি দেখা যাচ্ছে? এখানে ঘাম গ্রন্থি দেখা যাইতেছে, এখানে দেখা যাচ্ছে লোম। আরো বেশ কিছু অংশ আছে যেগুলো আমরা পরের অংশগুলোতে আলোচনা শিখবো এবং বিস্তারিত বর্ণনাও জেনে নিব। এবার আসো ত্বকের গঠন বর্ণনা। ত্বকের গঠন, ত্বকের দুটি স্তর থাকে, একটা উপস্তর বা উপত্বক, আর এটা হলো অন্তঃচর্ম বা অন্তঃত্বক। চিত্রে দেখা এটা হলো উপচর্ম আর এটা হলো অন্তঃচর্ম। তোমরা এইখান থেকে শুরু করে এই উপরের অংশটা হলো উপত্বক বা উপচর্ম, আর নিচের অংশটা হলো অন্তঃত্বক বা অন্তঃচর্ম। এবার আসো আমরা জেনে নিব যে উপত্বক এর বর্ণনা বা উপত্বক কি কি অংশ নিয়ে গঠিত। উপচর্ম হচ্ছে ত্বকের বাইরের আবরণ। হাতের তালু ও পায়ের তালুর চামড়া বা ত্বক খুবই পুরু, আবার ঠোঁটের চামড়া বা ত্বক পাতলা। আমাদের এই যে ঠোঁট, শীতকালে প্রায় ঠোঁট ফেটে যায়, হাত কিন্তু ফাটে না, কারণ হাতের ত্বক যথেষ্ট পুরু থাকে, আর ঠোঁট বা নাকের ত্বকগুলো যথেষ্ট, কানের ভিতরের ত্বকগুলো যথেষ্ট পাতলা থাকে। আর উপত্বকে কি কি আছে দেখো, লোম আছে, এই যে এখানে লোম দেখতেছ, চুল আছে, আর কি আছে, নখ আছে, আমাদের নখটা ত্বকের অংশ। উপচর্মে লোম কূপও রয়েছে, এই যে দেখতেছো লোম, লোমের গোড়ার দিকে একটা কূপের মতো গর্তের মতো অংশ আছে, এই যে গর্তের মতো অংশ, এই গর্তের মতো অংশটাই হলো লোমকূপ। আমরা এটাকে লোমকূপ বলবো। লোমকূপ দিয়ে দেহের ক্ষতি, ঘামের সাথে দেহের ক্ষতিকর পদার্থগুলো বের হয়ে যায়। যদি লোমকূপ না থাকতো তাহলে কিন্তু এইগুলো বের হতে পারতো না, আমরা নানা রোগে আক্রান্ত হয়ে যেতাম। এবার আসো আমরা পরের অংশে যাই। অন্তঃত্বক, অন্তঃত্বকের গঠন এবার আমরা জানবো। অন্তঃত্বকে কি কি আছে দেখো, যে রক্তনালী আছে, তারপর লোমের মূল আছে, লোম আছে উপত্বকে, আর লোমের মূলটা আছে অন্তঃত্বকে। ঘাম গ্রন্থি, এটা যেটা ঘাম নির্গত করে, আর করতল পদতলের ত্বকগুলো বেশ সাদা। কেন সাদা সে বিষয়ে আমরা জেনে নিব। এবার আসো অন্তঃত্বক সম্পর্কে জানি। অন্তঃত্বক হচ্ছে ত্বকের
ভেতরের স্তর, এতে রয়েছে রক্তনালী, এছাড়া রয়েছে লোমের মূল, ঘর্মগ্রন্থি, শ্বেত গ্রন্থি। শ্বেত গ্রন্থি হল, শ্বেত মানে হলো সাদা, সাদা হরমোন নিঃসৃত করে এমন একটা গ্রন্থি। এগুলো করতল ও পদতলে বেশি থাকে, এই জন্য অন্যান্য অংশ থেকে শরীরের এই ত্বকটা কিছুটা সাদা হয়ে থাকে। এবার আসো ত্বকের সাধারণ কাজগুলো জেনে নেই। দেহের ভেতরের কোমল অংশকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, যেমন এই যে হাতের ত্বক আছে, এই হাতের ত্বকটা যদি না থাকতো আমাদের মাংসপেশি থেকে রক্ত বের হয়ে যেত বা ধুলাবালিগুলো সহজেই এই ত্বকের ভিতরে ঢুকে যেত। এগুলো থেকে প্রোটেক্ট করে আমাদের এই ত্বক, ঠান্ডা গরম ইত্যাদি থেকে রক্ষা করে। দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়। যদি ত্বক না থাকতো, বায়ুমণ্ডলে থাকা রোগ জীবাণুগুলো সহজেই আমাদের শরীরে ঢুকে যেত, আমরা রোগে আক্রান্ত হয়ে যেতাম। ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে। ঘাম বের করে দিয়ে কিভাবে সুস্থ ও ঠান্ডা রাখে এই বিষয়টা একটু জেনে নাও। যে যখন আমরা শারীরিক পরিশ্রম করি বা গরমের মধ্যে ঘুরে বেড়াই, তখন আমাদের ঘর্মগ্রন্থিগুলো ঘাম উৎপন্ন করে। এই ঘাম লোমকূপ দিয়ে বের হয়ে আসে, বের হয়ে যখন বাইরে আসে তখন এগুলো বাষ্পীভূত হয়। বাষ্পীভূত হওয়ার জন্য কিছু তাপের দরকার, যেটা শরীর থেকে নিয়ে যায়, আর এর ফলে শরীরে আমাদের ঠান্ডা থাকে। শরীর ঠান্ডা থাকলে আমরা সুস্থ থাকি। এভাবে ত্বক আমাদের সুস্থ রাখে। দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়। যখন ঘাম বের হয়, ঘামের সাথে সাথে কিছু ক্ষতিকর পদার্থ বের হয়ে যায়। এই ক্ষতিকর পদার্থ আমাদের শরীরে নানা রোগ সৃষ্টি করত, কিন্তু ত্বক এই ক্ষতিকর পদার্থ বের করে দিয়ে আমাদেরকে সুস্থ রাখে। সূর্য রশ্মি থেকে দেহকে রক্ষা করে। সূর্যের আলো যখন আমাদের শরীরে পড়ে, তখন ত্বক থাকার কারণে ত্বক সূর্যের আলোর সামান্য অংশ শোষণ করে, বেশিরভাগ অংশ প্রতিফলন করে ফিরিয়ে দেয়। এর জন্য সূর্য রশ্মি থেকে আমাদেরকে ত্বক রক্ষা করে। কোনো বস্তুর আকার আকৃতি বা প্রকৃতি অনুভব করতে সাহায্য করে। আমরা যখন একটা ল্যাপটপ ধরতে যাই, তখন এক ধরনের আকৃতি, আমাদের হাত দিলেই আমরা মনে করতেছি যে চোখ দিয়ে আমরা দেখি বলে এটা সহজে অনুভব করতে পারি। যাদের চোখ নাই তারাও তো হাঁটাহাঁটি করে, রাস্তা দিয়ে ত্বক দিয়ে দেখে, পায়ের ত্বক দিয়ে বা কোনো কিছু ধরার সময় হাতের ত্বক দিয়ে অনুভব করে। এভাবে দেহের আকার আকৃতি অনুভব করতে সাহায্য করে। জোড়ায় কাজ, জোড়ায় কাজ বলতে আসলে দুজন করে মিলে একটা টপিক নিয়ে আলোচনা করা, বিষয় নিয়ে আলোচনা করা। ত্বকের কাজ কি কি, তুমি যদি তোমার আরেক বন্ধুর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করো, সে দুই একটা কাজ বলতে পারবে, তুমি ভিন্ন ভিন্ন দুই একটা কাজ বলতে পারবা। এভাবে সহজেই ত্বকের কাজগুলো আয়ত্ত হয়ে যাবে। আশা করি কাজটি তোমরা করে ফেলবা। আচ্ছা, দেখো তো চিত্রে কি করা হচ্ছে। চিত্রে ত্বকের যত্ন নেওয়া হচ্ছে নিশ্চয়ই। এবার আসো ত্বকের যত্ন নেওয়ার কৌশল আমরা জেনে নিই। ত্বক আমাদের দেহকে সুস্থ রাখে, দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়, সূর্য রশ্মি থেকে রক্ষা করে। এটাকে সুস্থ রাখতে হবে, তাহলে আমরা সুস্থ থাকবো। আসো ত্বকের যত্ন নেওয়ার কৌশলগুলো জেনে নেই। নিয়মিত গোসল করতে হবে। আমরা দৈনিক কাজকর্ম করি, শরীরে ঘাম বের হয়, এগুলো শরীরে জমা থাকলে আমাদের নানা রকম চর্মরোগে আক্রান্ত হয়ে যাব। এগুলো থেকে রক্ষা করার জন্য আমাদেরকে নিয়মিত গোসল করতে হবে। তা না হলে যে চামড়া সংক্রমণ, খুশকি, চুলকানি ইত্যাদি হতে পারে। শুধু গোসল করলেই হবে না, আমাদের নিয়মিত সপ্তাহে কমপক্ষে 2 দিন, বেশি হলে অসুবিধা নেই, 2 দিন সাবান ব্যবহার করতে হবে। কারণ তৈলাক্ত পদার্থগুলো শুধু গোসল করলে আমাদের শরীর থেকে যায় না, এটা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। তাই ত্বককে সুস্থ রাখার জন্য অবশ্যই আমরা কমপক্ষে সপ্তাহে 2 দিন সাবান ব্যবহার করবো। এখানে চিত্রে দেখানো হয়েছে। আমরা গোসল করার পর শরীরে যে জমে পানি থেকে যায়, এগুলো মোছার জন্য তোয়ালে বা গামছা ব্যবহার করি। এই গামছা অবশ্যই নিজের জন্য পৃথক হইতে হবে, কারণ ত্বকের রোগগুলো বেশ ছোঁয়াচে। অন্যের গামছা ব্যবহার করলে বা তোয়ালে ব্যবহার করলে তুমি তার রোগে আক্রান্ত হয়ে যেতে পারো। অবশ্যই নিজের গামছা ব্যবহার করবে, এবং এই গামছাটা সপ্তাহে 1 থেকে 2 দিন গরম পানি ও সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে গন্ধ বা জীবাণু জমে তোমাকেই আক্রান্ত করে ফেলবে। আশা করি এই কাজগুলো তোমরা করে ফেলবে। এরপরে এই যে দেখো, ত্বকে বেশ কিছু রোগ আছে, খোসপাচড়া দেখতে এমন, দাঁত রোগটা দেখতে এমন। এগুলো রোগ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কাজ, ঔষধ ব্যবহার করা যাবে না। ত্বককে সুস্থ রাখার জন্য অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। চিত্রে কিছু ভিটামিন যুক্ত খাবারের তালিকা দেওয়া আছে বা চিত্র দেওয়া আছে, তোমরা দেখে আয়ত্ত করে ফেলবে এবং এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবে। আর একটা বিষয়, এখন আমাদের একটা অভ্যাসে পরিণত করতে হবে। আমরা বাইরে গেলে বাইরে রোগ জীবাণু বা ধুলাবালি লেগে থাকে, আমাদের খোলা অংশে বিশেষ করে হাত, মুখ এবং পা, এগুলো ঘরে ঢুকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে সাবান দিয়ে। এখানে চিত্রে তোমরা ধোয়ার কৌশলগুলো দেখতেছ। দলীয় কাজ, যে কাজটা আমরা একা করতে পারি না, সেই কাজটা অনেকে মিলে করলে অনেক সহজ হয়ে যায়। অনেকে বলা হয় একতাই শক্তি। তাহলে
ত্বকের যত্ন নেওয়ার কৌশলগুলো তোমরা বন্ধুরা মিলে একে অপরের সাথে আলোচনা করবে, তাহলে সহজে এগুলো আয়ত্ত করে ফেলতে পারবে। এগুলো তোমরা আশা করি করবা। এবার আসা একটা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জেনে নেই। তোমরা দুটি চিত্র দেখতেছ, চিত্র 1 হলো ত্বকের, চিত্র 2 হলো নাকের। এবার প্রশ্নগুলো জানো। নাক নাসাপথ দেখতে কেমন? নাকের দুটি কাজ লেখো, এটা 2 মার্কের জন্য। চিত্র 1 এর সাধারণ কাজ, এই ত্বকের সাধারণ কাজগুলো লিখতে হবে। চিত্রের অঙ্গদ্বয় দেহের আবশ্যকীয় অঙ্গ বিশ্লেষণ করো। আসো আমরা উত্তরগুলো জেনে নেই। নাক দেখতে, নাসাপথ দেখতে কেমন? ইতিমধ্যে তোমরা জেনে ফেলেছ, নাসাপথ দেখতে ত্রিকোণাকার। নাকের দুটি ব্যবহার, নাকের দুটি ব্যবহারের মধ্যে রয়েছে নাকের সাহায্যে আমরা বিভিন্ন জিনিসের ঘ্রাণ, সুগন্ধ বা দুর্গন্ধ সবই পেয়ে থাকি। নাকের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ করি। এই দুটো কাজ তোমরা লিখবা। এবার আসো গ নাম্বার 3 মার্কের প্রশ্ন, চিত্র 1 এর সাধারণ কাজ। চিত্র 1টি হলো ত্বক। ত্বকের সাধারণ কাজগুলো হলো ত্বক দেহের ভেতরের কোমল অংশকে বাইরের আঘাত থেকে, ঠান্ডা ও গরম ইত্যাদি থেকে রক্ষা করে। ত্বক দেহের যোগ জীবাণু ঢুকতে বাধা দেয়। ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে এবং দেহের ক্ষতিকর পদার্থ বের করে দিয়ে দেহকে সুস্থ রাখে। সূর্য রশ্মি থেকে দেহকে রক্ষা করে। এগুলো লিখলে তোমার উত্তরটা হয়ে যাবে। এবার ঘ, যেটা 4 মার্কের প্রশ্ন বিশ্লেষণমূলক, সেটা আসলে জেনে নেই। চিত্রের অঙ্গদ্বয় দেহের অত্যাবশ্যকীয় অঙ্গ, এই দুইটাই যে আমাদের দেহের প্রয়োজন, এই বিষয়ে আলোচনা করতে হবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। চিত্র 1 হলো ত্বক। ত্বক দিয়ে আমরা ঠান্ডা বা গরম অনুভব করি। এর সাহায্যে বস্তুর আকার, আকৃতি বা প্রকৃতি সম্পর্কে জানতে পারি। এটি না থাকলে ত্বক গরম বস্তুর আকার, আকৃতি বা প্রকৃতি সম্পর্কে জানতে বা বুঝতে পারতাম না। এতে দৈনন্দিন কাজে নানা রকম সমস্যা হতো। ত্বক না থাকলে দেহের কোমল অংশগুলো বাইরের আঘাত সহ্য করতে না পেরে সহজে নষ্ট হয়ে যেত। আবার সহজে রোগ জীবাণু ঢুকে দেহকে রোগাক্রান্ত হয়ে পড়তো। এছাড়াও ত্বক দেহের ক্ষতিকর পদার্থ বের করে দিয়ে ত্বক দেহকে সুরক্ষিত রাখে। চিত্র 2 তথা নাক না থাকলে ঘ্রাণ নিতে পারতাম না। কোন খাবার ভালো না পচা এটা অনুভব করতে পারতাম না। এই পচা খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে যেতাম। অক্সিজেন সমৃদ্ধ বাতাস আমরা নেই এই ত্বকের সাহায্যে। অক্সিজেন সাহায্যে দেহের শ্বসন ক্রিয়া চলে, যার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। যদি নাক না থাকতো তাহলে এই শক্তি উৎপন্ন হতো না, আমি কাজ করতে পারতাম না বা আমরা দৈনন্দিন কাজগুলো করতে পারতাম না। এভাবে ত্বক আমাদের দেহে, ত্বক ও নাক উভয়ই আমাদের দেহে অত্যাবশ্যকীয় অঙ্গ। এবার আসো মূল্যায়ন। এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে তোমরা কি কি আয়ত্ত করলে তা একটু জেনে নেই। দেহের বাইরের আবরণের নাম কি? ত্বক, নাক, কান, চোখ। নিশ্চয়ই বাইরের আবরণটা ত্বক। আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়ের নাম কি? ত্বক, নাক, কান, চোখ। ঘ্রাণ ইন্দ্রিয়ের নাম কি আছে? নাক। ত্বকের কয়টি স্তর? 2, 3, 4, 5, অবশ্যই 2টি স্তর ত্বকের। এরপর আসা আরো কিছু মূল্যায়ন আছে। ত্বকের রোগ নিচের কোনটি? দাঁত, ফুসফুসরা, খুশকি। কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3। এখানে 3টাই ত্বকের রোগে, 3টাই সঠিক হবে। নাকের কয়টি অংশ? নাক কয়টি অংশে বিভক্ত? নিশ্চয়ই 2টি অংশে বিভক্ত। কোনটি দেহের রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়? চোখ, জিহ্বা, কান, ত্বক। ত্বক বাধা দেয়। এবার আসো আমরা একটা বাড়ির কাজ, তোমরা এই বাড়ির কাজটি করে ফেলবে এবং ইমেলের মাধ্যমে অথবা স্কুলে গিয়ে কাজটি জমা দিবে। স্যাররা মূল্যায়ন করবে এগুলো নিয়ে। শরীফ ও আরিফ 2 শিক্ষার্থীর মধ্যে আলোচনার এক পর্যায়ে শরীফ বলল ত্বক দেহের অধিক গুরুত্বপূর্ণ, আর অপরদিকে আরিফ বলল ত্বক এবং নাক উভয়ই আমাদের দেহে সমানভাবে প্রয়োজনীয়। পঞ্চেন্দ্রিয় কি ইতিমধ্যে জেনে ফেলেছ। ঘাম গ্রন্থির প্রয়োজনীয়তা ইতিমধ্যে আমি আলোচনা করে ফেলেছি, তোমরা লিখে ফেলবে। উদ্দীপকের অঙ্গগুলো যত্ন নেওয়ার উপায় ইতিমধ্যে আলোচনা করে ফেলছি, তোমরা লিখে ফেলবে। কার ধারণা সঠিক বলে তুমি মনে করো? আসলে 2টি অঙ্গই আমাদের প্রয়োজন। তুমি আলোচনাটা এমনভাবে নিয়ে আসবে যে না, 2টি আমাদের দেহে প্রয়োজন, তাহলেই তোমার উত্তরটা হয়ে যাবে। ক্লাসটি পুনরায় দেখতে ফেসবুক থেকে মোহনা টিভি ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবে, অথবা ইউটিউব থেকে দেখতে চাইলে মোহনা টিভি আমাদের পাঠশালায় গিয়ে দেখতে পাবে। আশা করি তোমরা সকলেই ক্লাসটি উপভোগ করেছ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে।